জ্যোতিষী তাকেই বলবো যিনি গ্রহ নক্ষত্রের গতিবিধি বিচার করে মানুষের ভাগ্য গণনা করে। আর এই ভিডিওটি দেখার পর থেকে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবেই হবে। কারণ আজ আমরা আলোচনা করব বিখ্যাত জ্যোতিষবিদ, বাস্তু বিশারদ, নবানকুর বিদ্যা ও টোটকা স্পেশালিস্ট অ্যাস্ট্রোলজার সুনীল রায়ের সাথে। পাশাপাশি তিনি সম্প্রতি স্টার অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন। সন্তানের পড়াশোনায় মন বসছে না, সংসারে দৈনন্দিনভাবে কলহ, অশান্তি, যে কোনো প্রকার বাস্তু সমস্যা থেকে শুরু করে অর্থনৈতিক অনটন, এই সমস্ত প্রকার সমস্যার একটাই সমাধান। চলে আসুন জ্যোতিষবিদ সুনীল বাবুর সাথে। আমরা একান্তভাবে সাক্ষাৎকার নিয়েছিলাম বিখ্যাত তার সাথে। বর্তমানে এই নকল একটি জ্যোতিষ চর্চার পরিবেশের মধ্যে আপনি কেন সুনীল রায়ের কাছে যাবেন আপনার সমস্যার সমাধানের জন্য, সেই জিনিসটি আমরা এই টক পয়েন্টের এই ৬ষ্ঠতম এপিসোডে তুলে ধরবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ করবেন না, আর করলে আপনারই লস। কারণ আপনার সমস্যা সর্বদা সমস্যায় থেকে যাবে, কোনোদিন সমাধান হবে না। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার দর্শক বন্ধুরা, বং সিরিজের প্রত্যেক দর্শকদের জানাই আমাদের ভিডিওটাকে সাপোর্ট করার জন্য এবং আমাদের যা ভিডিও তোমরা দেখছো রেগুলার তার জন্য। তোমাদের জন্য আরো একটি টক পয়েন্টের নতুন একটি এপিসোড নিয়ে আসলাম। কিছু মানুষ তার নিজের এই কাজের মাধ্যমে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে বহুভাবে সম্মানিত হচ্ছে, কিন্তু তারপরেও কিছু মানুষের বহু সমালোচনা থাকবেই, এটা সাধারণ জিনিস। আমার পাশে এখন যে মানুষটি রয়েছে, বহু অভিজ্ঞ জ্যোতিষবিদ স্যার সুনীল রায়। প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত স্যার, আমাদের সাথে কিছুটা টাইম দেওয়ার জন্য। আপনার মুখে একটু আপনার সম্পর্কে জানতে চাই, নাম, পরিচয়, সমস্তটা। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনীল রায়। আচ্ছা, মূলত যে সাবজেক্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে জ্যোতিষ বিদ্যা বা জ্যোতিষ চর্চা। তো এই অনেকের বিষয়ের মধ্যে পার্থক্য আছে যে জ্যোতিষ বিদ্যা বা জ্যোতিষ চর্চা মানে সঠিক টার্মটা কি, যদি একটু এই বিষয়ে আমাদেরকে বা দর্শক বন্ধুদের জন্য একটু ক্লারিফাই করে দেন। প্রথমেই বলি, জ্যোতিষবিদ্যা বর্তমানে বহু সমালোচিত একটা সাবজেক্ট। কারণ জ্যোতিষবিদ্যাকে মানুষ তন্ত্রের সাথে গুলিয়ে ফেলে, এটা পুরোপুরি ভুল। জ্যোতিষবিদ্যা সম্পূর্ণ দুটি ভাবেই প্রচলিত, একটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি। আপনারা বৈদিক অ্যাস্ট্রোলজিতে দেখবেন সাধারণভাবে আদিপন্থা অনুসারে তারা এই বিদ্যাটাকে পরিচর্যা করে থাকে, আর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হচ্ছে সাধারণভাবে আধুনিক যে জ্যোতিষবিজ্ঞান তার উপর ভিত্তি করে এটা চর্চা করা হয়ে থাকে। আধুনিক জ্যোতিষবিজ্ঞান বলা হয় যে মানুষের জন্ম তিথি নক্ষত্রের উপর ভিত্তি করে একটা মানুষের তার ক্যারিয়ার তৈরি করতে পারে। আমি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ অবশ্যই আসবো, আরো বিস্তৃত আলোচনা করব। প্রথমে একটা খুব আমাদের বা দর্শক বন্ধু জানার ইচ্ছে যে এই যে জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ বিদ্যা, এটার জন্য কি কোনো আমাদের আগে পড়াশোনা করতে হয়? যেমন আমরা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করি, উকিল হওয়ার জন্য পড়াশোনা করি, বা সমাজের যে ক্ষেত্রে কাজ করছে তাদের জন্য পড়াশোনা আছে। তো এটার জন্য পড়াশোনাটা কি, এবং আপনার জীবনের এই জ্যোতিষবিদ্যা বা জ্যোতিষ চর্চা যেটাই আপনি বলছেন না কেন, এটার প্রবেশটা কিভাবে ঘটলো, একটু যদি আপনার স্টোরিটা জানতে চাই একটু। প্রথমেই বলি, জ্যোতিষবিদ্যা প্রথমত শিখতে হবে। এর জন্য বিভিন্নভাবে বিভিন্ন ইনস্টিটিউট আছে, সেখানে পড়াশোনা করতে হবে 1 থেকে 2 বছর 3 বছর, এবং এটাকে প্রাথমিকভাবে শেখার পর তাকে কন্টিনিউ প্রফেশনাল ভাবে চালিয়ে যেতে হবে। যে এই নয় যে আজকে যা শিখছি কালকে তা পুরাতন হয়ে যাবে, কারণ নিত্য নতুন জ্যোতিষবিজ্ঞানে প্রবেশ করছে। যেমন জ্যোতিষবিজ্ঞানের একটা শাখা সামুদ্রিক বিজ্ঞান, তার থেকে বহু অংশ নিয়ে মানুষ শেখার চেষ্টা করছে এখন, এটা একটা অংশ। তেমনি সালটা 2016 সাল, ঠিক আমি একটা জ্যোতিষবিজ্ঞানের কাছে বা একটা জ্যোতিষবিদের কাছে দেখা করতে গেছিলাম। তিনি আমাকে যে প্রেডিকশন গুলো বলেছিল, সেই প্রেডিকশনটা নেওয়ার পরেও যথেষ্ট আমার উন্নতি হয়। কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞানের সাথে যখন আমি যুক্ত হলাম, মানে আধুনিক অ্যাস্ট্রোলজির সাথে, তখন সেই প্রেডিকশনটা কিন্তু আমাকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ছোটবেলা থেকে যে জ্যোতিষবিজ্ঞানটা আমরা শিখে এসেছি সেটা আধুনিক বিজ্ঞানের কাছে, অর্থাৎ আধুনিক অ্যাস্ট্রোলজির কাছে সম্পূর্ণ একটু আলাদা। অর্থাৎ সেটাকে একটু পরিবর্তন করতে হবে প্রথমত। দ্বিতীয়ত বলে রাখি, ছোটবেলা থেকে আমার খুব একটা স্বপ্ন ছিল আমি একজন ভালো অ্যাস্ট্রোলজার হব বা জ্যোতিষবিদ। সেই জায়গাটা দাঁড়িয়ে আমি বহু প্রচেষ্টা করেছি, বহু গুরুর কাছে গেছি, তারা বহুভাবে আমাকে সাহায্য করেছে। আমি এই নয় যে একটা ডিগ্রি পেয়ে পরিসমাপ্ত হয়েছে, আমার জীবনে এখনো বহু গুরু আছে যারা তাদের শেষ জীবন পর্যন্ত আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, এবং তারা চেষ্টা করছে কিভাবে আরো ভালো জ্যোতিষ বিজ্ঞানটাকে আধুনিক করে তোলা যায়। আমাদের জীবনের চলাফেরা, আমাদের জীবনের ভালো মন্দের সাথে কি গ্রহের সরাসরি সম্পর্ক আছে? আপনি এটা একদম সত্যি কথা বলতে পারেন যে আপনার জীবনে চলার সাথে গ্রহের সবচেয়ে বেশি যুক্ত আছেন। আপনি দেখবেন আজকের দিনে
বহু ছেলে মেয়ে পড়াশোনা হচ্ছে না এবং বহু তান্ত্রিকের কাছে গেছে, তান্ত্রিকরা বহু পয়সা নষ্ট করেছে। আমি আগে তাদেরকেই বলবো, আপনারা দুটো কাজ করুন। আপনারা পুষ্টিটা করে তাদের কোন গ্রহের কুপ্রভাব রয়েছে সেটাকে নিয়ে একটু ডিসকাস করুন এবং যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তার প্রতিকার নিন। দেখবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনায় যথেষ্ট উন্নতি করবে। শুধু তাই নয়, পড়াশোনার সাথে সাথে তাদের যে চঞ্চলতাটা সেটাও দূর হবে এবং খুব ভালো জায়গায় কেরিয়ার করতে পারবে। তারা এই যে বিষয়টুকুর উপর নির্বাচন করেন, কারণ জীবনের যে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে বাড়িঘর তো আমাদের প্রধান, বাড়িঘর ছাড়া আমরা ওটাই আমাদের দিনের শেষে ওখানেই আমাদের সেরা বাসযোগ্য স্থান। সেটার বিবেচনার ক্ষেত্রে বা যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে জমি বাড়ি বাস্তুর ক্ষেত্রে বা যে কোনো এই প্রকার বিষয়ের ক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে পরামর্শ দেন বা আপনার কি অ্যাডভাইস হবে তাদের উদ্দেশ্যে? প্রথমেই বলি, দেখুন, বাড়ি জীবনে একবারই হয়, তা বাড়ি করার পূর্বে বাস্তুটা অবশ্যই শোধন করা উচিত বা বাস্তুটা বিচার করা উচিত। প্রথমত বাড়ি করার পূর্বে বাস্তু যদি বিচার করতে হয় তাহলে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে বাস্তুটা বিচার করতে হবে। বাস্তু বিচার করার দুটো প্রক্রিয়া হয়। একটা, প্রথমত আপনাকে বাড়ির ম্যাপটা আমাকে দিতে হবে, অথবা বাড়ি যখন করবেন তার পূর্বে আমাকে সেই প্লেসে নিয়ে যেতে হবে। আমি পুরোটা বাস্তু বিচার করেই বলতে পারবো যেটা বসবাসযোগ্য কি না। দেখা যাচ্ছে এরকম হয়েছে, বহু লোক ঠকেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজ থেকে 2 বছর আগে বনগা থেকে একজন মহিলা এসেছিল আমার কাছে। তার বাড়ি তৈরি হয়ে গেছে, বাড়িতে থাকতে গেলেই বাড়ির সবাই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, আমার ভিডিও দেখে তারা আমার সাথে যোগাযোগ করে। তা আমি তাদের বাস্তু বিচার করতে গিয়ে দেখলাম বাস্তুতে প্রথম ভুলটাই ধরা পড়ছে, তাদের অগ্নিকোণে বাথরুম রয়েছে, অর্থাৎ যে কারণে রোগ ব্যাধি বাড়তে থাকবে। 2 নম্বর পয়েন্ট, তাদের আমাদের জানা দরকার অগ্নিকোণে বাথরুম রাখার ফলে কি কি তাদের ক্ষতি হয়েছে। অর্থনৈতিক দিক ক্ষতি হচ্ছে যেমন, তেমনি এই শরীরটাও খারাপ হয়েছে। আর একটা দিক দেখলাম, অগ্নিকোণে তাদের বাথরুম থাকার ফলে একজন তাদের গুরুজন বিয়োজিত হয়েছে, অর্থাৎ তার পিতা মারা গেছে। তাহলে এই দিকগুলো বাড়ি করার পূর্বে বাস্তু বিচার করতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত, বাস্তু বিচার করতে গেলে আপনাকে সেই প্লট অর্থাৎ যে জমিটা সেটাকেও বিচার করতে হবে। বিচার করার জন্য সেই জমির মাটি অথবা আমাকে বা যেখানটা বাড়িটার কিনবেন বা নেবেন সেখানে নিয়ে যেতে হবে। আমি সঠিকভাবে দেখে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি পদ্ধতিতে বাস্তু বিচারটা করে দেব। ধরে নেওয়া যাক আজকের দিনে আপনার জন্ম 0603 সালের জন্ম। সেক্ষেত্রে মাথায় রাখবেন যে 0603 এই দুটোর বুদ্ধাঙ্ক যদি আমি বের করি 9, তাহলে তার মঙ্গলের দশা শুরু হবে। মঙ্গলের পিরিয়ডে জাতক যদি তার খেলা শুরু করে সেই সময় তার মাতা পিতার গুরুজনহানি হতে পারে, অথবা সেই জাতক বা জাতিকার লিভার, ফুসফুস এবং ঠান্ডা এবং হার্টের রোগ হতে পারে জন্ম ছকে। এটা হচ্ছে একটা নাম্বার রেজিস্ট্রে খেলা শুরু হয়ে যায়। অতএব এই নাম্বারটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই আরেকবার একটা কথা বলি, একদিকে যে 9টি সংখ্যা রয়েছে সেই 9টি সংখ্যা আমাদের জীবনে প্রচন্ড প্রভাবশালী। কোন জাতক বা জাতিকার যদি 1, 3, 7 বা 9 জন্ম হয়ে থাকে তারা সাফল্য পাবে খুব তাড়াতাড়ি, কিন্তু তার সাথে সাথে তাদের জীবনে দুঃখটাও ঘনিয়ে আসবে। কারণ কোথাও না কোথাও তাদের মনে কোথাও একটা জায়গা ব্যর্থতা আসবে, যে আমরা যে সাফল্যটা অর্জন করেছি সেটা আমাদের মন মতো হয়নি। এই একটা কারণ হতে পারে। 1, 3, 7, 9 এবার যদি মানে 10-এর পরে 2 ডিজিটের সংখ্যা দেখি সেক্ষেত্রে প্রথমেই বলবো, আমি যখন 2 ডিজিটের সংখ্যা দেখবো, নাম্বারোলজিস্টে দুটো ভাগ আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। 2 ডিজিট সম্ভবত গ্রুপ বি। অতএব গ্রুপ বির জাতকরা যেহেতু 2 চন্দ্রের নাম্বার চলে আসবে, সেহেতু তার প্রথম থেকেই মাথার উপর একটা প্রেশার পড়বে। জাতকের জন্ম হচ্ছে 0109 1996। আমি যদি 01 আর 09 ধরি 10 0, অর্থাৎ 10 1 আসলে সূর্যের প্রভাব পড়বে। আর সেটা যদি 2 দিয়ে শুরু করি, 02 জন্ম তারিখ, ধরে নেওয়া যাক জন্ম তারিখ 0208, তাহলে তার 0 আসছে, সেক্ষেত্রে 1। প্রথমেই বলি, তন্ত্র এটা গুরুমুখী বিদ্যা। তন্ত্র কোনো ছেলে খেলা না। তন্ত্র যদি শিখতে হয় কোনো ভালো গুরু লাগবে। তন্ত্র এই নয় যে আজকে আমি কেউ মুখে মুখে বললো শিখে নিলাম, বা রাস্তাঘাটে বহু তান্ত্রিক আছে বই কিনে বই পড়ে তন্ত্রবিদ্যা শুরু করলো, এরকম না। আমি বহু জায়গায় দেখেছি যে মানুষ তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক এইভাবে হওয়া যায় না। প্রথমত তান্ত্রিক হতে গেলে একটা সৎ গুরু হওয়া চাই। তান্ত্রিক হতে গেলে একটা সৎ গুরু হওয়া চাই তার, এবং সেই সৎগুরুর নির্দিষ্ট দিনে বা নির্ধারিত দিনেই তন্ত্রবিদ শেখানো হয়। নির্দিষ্ট দিনে বলতে মানে
তন্ত্র শিখতে গেলে কোনো নির্দিষ্ট দিন থাকতে হবে এবং নির্দিষ্ট বার, নির্দিষ্ট সময়, কাল, পক্ষ সব থাকতে হবে। সেক্ষেত্রে আজকালকার দিনে কিছু লোক, আমি নিজেও চিনি তাদের কয়েকজনকে, বাজার থেকে বই কিনে 2-4টে কবচ তৈরি করে দিয়ে তান্ত্রিক বলে পরিচয় দেয় এবং বহু বশীকরণের নামে তারা টাকা হাতিয়ে নেয়। এটা পুরোপুরি ভুল। তন্ত্র শিখতে গেলে প্রথমত গুরু লাগবে, গুরু ছাড়া তন্ত্র শেখা যায় না। আর যারা তন্ত্র শেখাবে আপনাকে, তারা প্রথমেই বুঝে যায় যে তারা সঠিক শিষ্য হতে পারবে কি পারবে না। তার জন্যই প্রথমেই বলি, আপনারা যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ বিজ্ঞান বিশ্বাস করেন আধুনিক যুগে, তারা তান্ত্রিক হইতে পুরোপুরি সাবধান। তন্ত্রটাকে একসেপ্ট না করে পুরোপুরি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে আসুন। দ্বিতীয়ত, আপনি তফাৎটা জানতে চাইছেন, আমি প্রথমেই বলবো, একটা তান্ত্রিক আপনার গ্রহ নক্ষত্র কোনো কিছু বিচার করতে পারে না। একটা তান্ত্রিক আপনার নাম্বারোলজিস্ট বিচার করতে পারে না। একটা তান্ত্রিক বাস্তু বিচার করতে পারে না। একটা তান্ত্রিক শুধু তার তন্ত্রক্রিয়ার মাধ্যমে মানুষের হয়তো যদি কিছু ভালো করে থাকে, তার 3 গুণ খারাপ করে থাকে। শুনবেন কোনো তান্ত্রিক বান মেরেছে, শুনবেন কোনো তান্ত্রিক কাউকে মেরে ফেলেছে, শুনবে কোনো তান্ত্রিককে পয়সা দেয়নি, তাকে বশীভূত করে রেখে দিয়েছে। এই ধরনের এলিগেশন মার্কেটে বা সমাজে ছড়িয়ে পড়েছে। অতএব এইটা থেকে আমরা পুরোপুরি দূরে থাকার পরামর্শ দেব। তন্ত্রক্রিয়া যে কোনো ব্যক্তির উপর যখন করা হয়, সেই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি বা উন্নতির জায়গায় অবনতি ঘটতে শুরু করবে। এক্ষেত্রে জ্যোতিষের ভূমিকা কি আপনি বললেন, খুব ভালো। প্রথমেই বলি, তন্ত্র তখনই কাজ করবে যখন ওই ব্যক্তির সেই গ্রহর দুর্বলতা কোনো তান্ত্রিক বুঝতে পারবে। প্রথমত ধরে রেখে আপনার চন্দ্রের দশা চলছে এবং চন্দ্রের অন্তর্দশা, মধ্যদশা, বহির্দশা, যত রকম দশা সব দশা চলছে একই সঙ্গে। এখন যদি তান্ত্রিক বুঝতে পারে এর চন্দ্রের প্রভাব চলছে বা চন্দ্রটা একটু খারাপ আছে, তখন কি করবে তান্ত্রিক? তার উপর পুতলি বশীকরণ ক্রিয়া করলেই তার মাথায় কাজ করবে না। সেক্ষেত্রে কি করতে হবে, যদি কোনো জ্যোতিষীর কাছে যায়, সবার আগে আমরা দেখবো চন্দ্রের স্থান আর শনির স্থান। যদি কোনো জাতক বা জাতিকার উপর প্রচন্ড হারে তন্ত্রক্রিয়া করে থাকা হয়, তাহলে তাদের দুটো স্থান অবশ্যই চেক করে নেওয়া উচিত বা দেখে নেওয়া উচিত, হয় চন্দ্রের অবস্থান আর শনির অবস্থান। চন্দ্র খারাপ থাকলে তার উপর তন্ত্রক্রিয়া খুব দ্রুত হারে হয়, আর শনি খারাপ থাকলে তার উপরও তন্ত্রক্রিয়া খুব দ্রুত হারে হয়। যদি এই দুটো পজিটিভিটি তার পুনরায় তাকে প্রতিস্থাপন করা হয়, তাহলে তন্ত্র খুব ভালোভাবে কাজ করতে পারবে না। বিদ্যা নিয়ে বা জ্যোতিষ চর্চা নিয়ে আসি, যে এক প্রকার সমাজে তৈরি হয়, মানে এত টিভিতে অ্যাড, ট্রেনে যেতে গেলে সেখানে অ্যাড, জ্যোতিষ এই জ্যোতিষ অমুক, বাথরুমে অ্যাড, বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেটে যেখানে অ্যাড, সব জায়গায় এখন এই জ্যোতিষ নাম। সেটা হতে পারে কোনো মানে নাম দিয়ে, বা কোনো ক্ষেত্রে পোস্টার, বড় বড় করে পোস্টার। সেক্ষেত্রে একজন মানুষ বুঝবে কি করে যে এই একজন বা এই স্যারের কাছে গেলে বা এই মানুষের কাছে গেলে আমি আমার প্রকৃত যে সমস্যাটার সমাধান আমি পেতে পারি, সেটা একটু যদি আপনি বলতে চান। প্রথমেই বলি, আপনারা দেখবেন বর্তমান সমাজে কিছু কিছু জ্যোতিষী আছে, তাদের কাছে গেলে তারা সবার আগে আপনাকে কি করবেন, সবার আগে বলবে যে আপনার 3টে থেকে 4টে পাথর লাগবে বা রেমেডি লাগবে, সঙ্গে 2-3টে কবচ লাগবে। কেন মানুষ যদি আপনার কাছে আসতে যায়, অ্যাস্ট্রোলজার সুনীল রায়ের কাছে, তো কেন তার কাছে আসবে? কোন জিনিসটা আরো দুজনের থেকে এখানে আসলে পরিষেবাটা পাবে, তাদের সমস্যাটার সম্মুখীন মানে সমাধানটা তারা খুব সুন্দরভাবে পাবে, এবং সব থেকে জরুরি হচ্ছে ক্লায়েন্টকে বোঝা। তো সেটা আপনি কিভাবে দেখেন, সেটা একটু বলবেন, যে আপনার কাছে যারা ক্লায়েন্ট আসে এবং কেন আপনার কাছে আসবে। আপনি ভালো প্রশ্ন করলেন। তা প্রথমেই বলছি আমার কাছে আসবে কেন। প্রথমত আমি জ্যোতিষ বিজ্ঞানটাকে প্রথমেই বলছি যে ট্র্যাডিশনাল ভাবে চর্চা করছি। দ্বিতীয়ত এই বিজ্ঞান সময় চর্চা করার সময় আমি যে সমস্ত গ্রাহক বা ক্লায়েন্ট বা জাতক জাতিকা আসছে, তাদের কুষ্টিটা নির্ভুল বিচার করে তাদের সঠিক রাস্তা বা সঠিক পথ দেখানোর চেষ্টা করি। 2 নম্বর কথা, আমি যে ধরনের রেমেডি দেব সেটা পুরোপুরি সরকারিভাবে সার্টিফাই এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত, যেটা নিয়ে আপনাকে ঠকতে হবে না। আপনি বহু জায়গায় কিনে শুনবেন যে 2 টাকায় পাথর পাওয়া যায়, 5 টাকা 10 টাকা, তাতে এরকম কোনো পাথর হয় না, 2 টাকা 5 টাকায় পাথর হয় না। আমি সেই পাথরটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবো সঠিকভাবে এবং সরকারি ভাবে নাম্বার দিয়ে, রেজিস্ট্রেশন প্রাপ্ত করে এই নাম্বারটা দিয়ে দেবে, যেটা ভালো করে পড়লে আপনার কাজ হতে বাধ্যতম। 3 নম্বর কথা, এখানে কোনো তন্ত্রক্রিয়া করা হয়ে থাকে না যে আপনি তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেরকম কিছু করা হবে না। চতুর্থত, যদি কোনো জাতক বা জাতিকার ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে কাজ হচ্ছে না, তাহলে আমার গুরুর দেওয়া নবাঙ্কুর বিদ্যার মাধ্যমে আমি এটাকে পরিত্রাণ করার চেষ্টা করি। নবাঙ্কুর বিদ্যাটা কি?
নবাঙ্কুর বিদ্যা আপনারা ঘরের মধ্যে যেমন প্রদীপ জ্বালান, ঠিক সেরকমই বিভিন্ন প্রকার প্রদীপ এবং বিভিন্ন প্রকার আলো এবং বিভিন্ন প্রকার দ্রব্য ব্যবহার করে আপনি তার জাতক বা জাতিকার ঘরটা শোধন করতে পারবেন এবং জাতকের যে মস্তিষ্ক বা মাথা বা খুব মানে গভীর চিন্তামগ্ন থাকে সেটা পরিত্রাণ করা যায়। এটা হচ্ছে নবাঙ্কুর বিদ্যার একটা অংশ। আরেকটু বলে রাখি, নবাঙ্কুর বিদ্যা হচ্ছে গুরুর দেওয়া একটা বিদ্যা, এটা তন্ত্র না, এটা বিভিন্ন প্রকার যন্ত্রের মতো প্রক্রিয়া বা কাজ করে হয়ে থাকে। এই প্রক্রিয়াতে খুব কম খরচে যথেষ্ট সাফল্য লাভ করা যায়। যেসব জাতক বা জাতিকারা ভাবছেন যে আমার পাথর কেনার পয়সা নেই, তারা অবশ্যই নবাঙ্কুর বিদ্যার মাধ্যমে এই প্রকার প্রতিকার করতে পারে। এছাড়া আমি টোটকা করতে দেবো, আমি টোটকা স্পেশালিস্ট, যে এমন এমন টোটকা করতে দেবো যে আপনার ঘরেই রয়েছে, সেগুলো করে দেখুন, অবশ্যই ফল পেতে হবে। অন্য সব জ্যোতিষী থেকে আমি এখানে একটু বলি আলাদা এই কারণে, আপনাদের কোনো দ্রব্য যদি ব্যবহার করে মনে হয় যে কাজ হয়নি, কোনো পাথর, আপনারা অবশ্যই 6 মাসের মধ্যে সেই পাথর কার্ড সমেত রিটার্ন করে দেবেন। আপনাদের 50% মানি ব্যাক অফার আমি পুনরায় দিয়ে দেব। এটা আমার তরফ থেকে পুরোপুরি চ্যালেঞ্জ রইল। বলে রাখি, কিছুদিন যাবত আমি একটা স্টার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছি। এটা আমার বিভিন্ন কাজের ক্ষেত্রের মাধ্যমে তারা আমাকে সম্মানিত করেছে। অর্থাৎ জ্যোতিষবিদ্যার যত রকমের কাজ হয়, এই জ্যোতিষবিদ্যার কাজের আমার ভালো দিকগুলো মানুষের কাছে ভালোভাবে হয়তো পৌঁছেছে এবং যে সংস্থা থেকে আমি শিখেছি সেখানেও তাদের কাছে আমি সম্মানিত ভাবেও সম্মান হয়েছি, বিশেষ সম্মানিত পেয়েছি। এই স্টার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্তর মধ্য দিয়ে আমি বলবো না যে আমি খুব ভালোভাবে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে আমি চেষ্টা করব আমার জীবনের শেখা সমস্ত যেসব জাতক বা জাতিকা বা যারা ক্লায়েন্ট আসবে তাদেরকে উৎসর্গ করে দেওয়ার জন্য এবং তাদের সাফল্য করে তোলার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। এসে গিয়ে একটা কথা বলতে চাই যে স্যার যেগুলো বললো যে সমস্যাগুলো সমাধান করবে, প্রায়শই প্রত্যেক বাড়িতে সমস্যা লেগে থাকেই, অবশ্যই থাকবে, কারণ আমাদের জীবনে চলতে গেলে সমস্যাগুলো থাকবেই। অনেকগুলো সব সাংসারিক সমস্যা, যেগুলো স্যারের সাথে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু আপনারা সেই সমস্যাগুলোর সমাধান পেতে পারেন। তার জন্য আবারও বলছি, নিচের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এছাড়া স্যারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেওয়া থাকবে। আর এছাড়া তো টাইম বললোই, যে টাইমে এসে, এমনকি স্যার ব্যবস্থা করেছে নিজেও বাসগৃহে, সেখানেও একটা যদি আপনারা মনে করেন সেখানেও দেখা করতে পারেন। ভিডিও শেষে গিয়ে একটাই আবেদন আপনার কাছে, যে আপনাদের মন্তব্যটা অবশ্যই করুন কমেন্ট বক্সে, কারণ মন্তব্যের মাধ্যমে আমি যারা চ্যানেলে আছে আমরা বুঝতে পারবো এবং স্যারও বুঝতে পারবে। যদি কোনো আপনার সমস্যা থেকে থাকে সেগুলো কমেন্ট বক্সে জানান, সেটা স্যার সেই মতন করে আপনাদেরকে সেই মতন সেই টাইমে সেই জায়গায় আসতে বলবে। ভিডিওটা শেষ করছি এখানেই। আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের কাজে লাগবে। জ্যোতিষ বিদ্যা বা জ্যোতিষ চর্চা নিয়ে যাদের অনেক রকম চিন্তা ভাবনা ছিল যে এটা আসলে এক প্রকার ফেক, এটা এক প্রকার টাকা কামানোর একটা সুন্দর একটা স্থান, যেখানে শুধুমাত্র সমাধানের থেকে টাকাটা কিভাবে কামানো যায় এবং একটা ভণ্ড বিজনেস, এই প্রকার যে কথাগুলো সমাজে প্রচলিত রয়েছে, সেগুলোর পক্ষে এই ভিডিওটা কিন্তু আশা করি যথেষ্ট। তো যে কোনো কিছুর ক্ষেত্রে আশা করি পড়াশোনাটা করা জরুরি, তেমনই অ্যাস্ট্রোলজিও যে একটা পড়াশোনার পার্টস, আধুনিক বিজ্ঞানের পার্টস, সেটা স্যার কিন্তু বুঝিয়ে দিল। তার ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি সহ বিভিন্ন রকম জ্যোতিষ চর্চার তাদের কনসেপ্ট নিয়ে এখানে শেষ করছি। স্যার এবং লং সিরিজের আমি দুজনের পক্ষ থেকেই সবাইকে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি স্যার আমাদের চ্যানেলে আবার আসবেন এবং আমাদেরকে সময় দেবেন। লং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।